তানিয়ার মুখে কোনো কথা নাই, চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। ভাবছে হয়তো এত মারার পরও মরলাম না কেন। বন্যা আমার সাথে তাল মিলিয়ে বলল, কি তানিয়া, কথা বলো না কেন? আর তোমার মুখটা এমন লাগছে কেন? বন্যা আবার আপুকে উদ্দেশ্য করে বলল, আপু সব সম্পত্তি লিখে দিয়েছো তো, নাকি এখনো দাও নাই? না দিলে তাড়াতাড়ি দিয়ে দাও, মজা করে বলল বন্যা। আপু হাসতে হাসতে বলল, এখন আমার ভাই চলে আসছে, আমিও দেখতে চাই ও কিভাবে আমাদের সবকিছু ওর নামে লিখে নেয়। আমার বড় ভাই ধমক দিয়ে বলল, কি চলছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে, তুমি না রিয়ার বডিগার্ড? তো এখানে কি করছো? আর তোমাকে মারার চেষ্টাই বা কে করছে? আমি ভাইয়ার কথার উত্তর দিয়ে বললাম, এখানে যেই একটা নাটক চলছে সবটা আমি কিছুক্ষণের ভিতরে শেষ করছি, তাহলে বুঝতে পারবেন সবকিছু। কই তোমরা চলে এসো, আর দেরি করে লাভ নেই। এটা বলতে মায়ের ভাই ছেলেগুলো নিয়ে সামনে আসলো। আমি আবার তানিয়াকে প্রশ্ন করলাম, তানিয়া, নিজের মান ইজ্জত রক্ষা করতে চাও, নাকি তুমি দীপুর সাথে কি করেছো এটা বলবে? যদি নাই বলো তাহলে তো জানো আমার কাছে ভিডিও আছে, আর সাথে ছেলেগুলোও আছে। তাড়াতাড়ি বলবে নাকি আমাকে দিয়ে বলাবে? আর আমি বললে তো জানোই কি হবে। তানিয়া কান্না করতে করতে বলল, আমি আপনাদের সবার কাছে মাপ চাই, আমাকে মাফ করে দিবেন। আমি এর নেকামো দেখতে না পেরে মায়ের ভাইকে ইশারা করে বললাম, একটা বসিয়ে দাও। মায়ের ভাই গিয়ে এমন এক চর বসালো তানিয়ার গালে, বেচারি চরকে মাটিতে পড়ে গেল। এবার আমার বড় ভাই রেগে আমার কাছে আসতে আসতে বলল, তোমার তো সাহস কম না, আমাদের বাড়ির বউয়ের গালে চর দিতে বলো? আপু ভাইয়ার হাত ধরে চোখ লাল করে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, কোনো কথা বলবি না। ও যা করছে শুধু দেখতে থাক। একটা কথা মাথায় রাখ, এই ছেলে যা করছে আমাদের ভালোর জন্যই করছে। পাশ থেকে বাবা বলে উঠলো, কি বলিস মা এসব? ও আর যাই করুক, এই মেয়ে তো আমাদের বাড়ির বউ, আমাদের ছোট ছেলের। আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, তোমরা চুপ করবে? রং তামাশা শুরু করছে এখানে তোমরা? আমি তানিয়ার কাছে যেতেই মায়া চাচাতো ভাই আবার যেই তানিয়ার গালে হাত তুলবে, তানিয়া কান্না করতে করতে বলল, আমি সব সত্যি বলছি, আমাকে মারবেন না প্লিজ, আমার একটা বাচ্চা আছে, আমি মরলে। রেগে গিয়ে বললাম, এই শাড়ির বাচ্চা দোয়াই দিবি না, এখন তাড়াতাড়ি বলবি নাকি আমার অন্য ব্যবস্থা করতে হবে? তানিয়া ভয় পেয়ে এক এক করে সব বলে দিলাম। শেষে তানিয়া আমাকে বলল, তোর কলিজাটা একদিন আমি কেটে দেখবো। শালা এত মারার পরও মরলি না, আগের বারও বেঁচে গেলি এবারও। আমি শুধু তানিয়ার কথায় একটা হাসি দিলাম। আমার দুলাভাই পুলিশ থাকার কারণে আমাদেরও অনেক সুবিধা হলো। সব শুনে দুলাভাই তানিয়াকে নিয়ে গেল। তানিয়াকে শুনিয়ে শুনিয়ে বললাম, যা গিয়ে কয়েকদিন জেলের ভাত খেয়ে দেখ কেমন লাগে। এতদিন তো অন্যকে মেরে খেতি, এখন দেখ বাস্তব জীবন কত কঠিন। হঠাৎ করে আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, বাবা তুই এতদিন কোথায় ছিলি? আমরা কত খোঁজাখুঁজি করলাম তোকে। তানিয়া সব বলতে বলতে আমার নামও বলে দিল আমাকে দেখিয়ে, আর বলে গেল আমি আসল দীপু। চাইছিলাম পালিয়ে থাকতে, কিন্তু আর পারলাম না। হঠাৎ করে মাথায় সেই দিনের একটা বুদ্ধি এলো। দূর থেকে আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। আমি তাড়াতাড়ি আম্মুকে বলে উঠলাম, আসলে আন্টি আপনি আমাকে ভুল বুঝছেন। আম্মু আমাকে ছেড়ে আমার দিকে তাকিয়ে বলল, দীপু বাবা তুই আমাকে আন্টি ডাকলি কেন? এতদিন পর আমাদের কাছে ফিরে এলি, কই একটু মা ডাক শুনবো তা না। আম্মু মন খারাপ করে বলল কথাটা। আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, এখন আমার পরিচয় কাউকে দেওয়া যাবে না, বললে সব শেষ হয়ে যাবে। আমি আম্মুর থেকে দূরে গিয়ে বললাম, আসলে আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি। বাবা আমার কাছে এসে বলল, তোমাকে আমার এখন কেমন যেন একটু একটু সন্দেহ লাগছে, সত্যি করে বলো তুমি কে? আমি মন খারাপ করে বললাম, আসলে আমি দীপুর বন্ধু। ও মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল তানিয়ার কথা, যেন ও আপনাকে কোনো কিছুর উপর নজর না দিতে পারে। এজন্য আমি দীপু সেজে এর সাথে মিথ্যা অভিনয় করছি, যেন ও বুঝতে না পারে আমি সত্যিকারের দীপু। আর ও আমার পরিচয় জানতে পেরে আমাকে মারতেও চাইছিল, কারণ ও জানতো দীপু সবকিছু জানে। ও বেঁচে থাকলে তানিয়ার সব প্ল্যান মাটি হয়ে যেত। আম্মু হতাশ হয়ে বলল, আমাদের কপালটাই খারাপ, আমাদের এক ছেলেকে হারিয়েছি একটা ভুলের কারণে। আজও ওর কথা মনে হলে আমি আম্মুকে শান্ত করে বললাম, আপনাকে একটা সত্যি কথা বলি, আপনার ছেলেকে মারা হয় নাই, ও ছায়া হয়ে আপনাদের পাশে আছে, খুঁজে বের করুন। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, সত্যি আমার ছেলে বেঁচে আছে? আমি বললাম, শুধু বেঁচে আছে না, ও এখানে আশেপাশে কোথাও আছে, যদি পারেন খুঁজে বের করুন। আপু আম্মু আর আব্বুকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে নিয়ে গেল। আমি একা একা দাঁড়িয়ে আছি মন খারাপ করে। পাশ থেকে মায়ের ভাই এসে বলল, বস আপনার আরো কিছু লাগবে? আমি আনমনে বললাম, না আর কিছু লাগবে না। হোটেল বয়দের উদ্দেশ্যে তাকিয়ে বললাম, যদি পারো মানুষের উপকার করো। একটা কথা মাথায় রেখো, যে পুরুষ এক নারীতে আসক্ত হতে পারে না